তো আমি প্রথমেই বলবো যে শহীদ দিবসকে কেন্দ্র করে যে বিষয়টি হচ্ছে শহীদদের আত্মার প্রতি চরম অপমান করা হচ্ছে। এবং শহীদদের আত্মার প্রতি সবচেয়ে বড় গাদ্দারি, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, কথাটা ইউজ করছিলেন আপনি একটু আগে, বিশ্বাসঘাতকতা এবং সবচেয়ে বড় বেইমানি যিনি করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? অনেকগুলো কারণ আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে শহীদদের নিয়ে উনি যে বেইমানি করলেন, 11 সালে উনি মুখ্যমন্ত্রী হলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা এনকোয়ারি কমিশন করলেন হাইকোর্টের এক্স জাজকে দিয়ে, যে তাতে উনি বললেন কি যে আমরা এনকোয়ারি কমিশনটা করছি টু ফাইন্ড আউট যে কারা রেসপন্সিবল ছিল ফর ফায়ারিং এবং কিলিং দিস 13-14 জনকে যে মারা হয়েছিল। উনি এনকোয়ারি কমিশন করলেন, এনকোয়ারি কমিশনের রিপোর্টটা আজ অবধি সামনে আনলেন না। এবং শুধু তাই নয়, সেদিন যে হোম সেক্রেটারি ছিলেন মনীশ গুপ্ত, তাকে উনি উল্টে পুরস্কৃত করলেন, যিনি সেদিন 21শে জুলাইয়ের দিন রাইটার্সে বসে পুরো বিষয়টা মনিটর করছিলেন, হোম সেক্রেটারি মনীশ গুপ্ত। তাকে উনি এমএলএ বানিয়েছিলেন, তাকে উনি মন্ত্রী বানালেন, তাকে উনি রাজ্যসভায় পাঠালেন। এটা তো এর থেকে বড় গাদ্দারি তো শহীদদের আত্মার প্রতি কিছু হতে পারে না। এটা তো একটা দিক। দ্বিতীয় দিক দেখুন, উনি এত বড় গাদ্দার, আপনারা কেউ বলছেন না একজন মানুষের কথা। আমি তো যেহেতু আই উইটনেস ছিলাম ঘটনার, আই উইটনেস নট অ্যাজ আ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল পার্টি ম্যান, বা আমি ছিলাম অ্যাজ সাংবাদিক হিসেবে। তা টেলিগ্রাফ কাগজে সাংবাদিকতা করতাম, আমার টেলিগ্রাফে লিড আছে। তখন মমতা ব্যানার্জি যে আজকে বেঁচে আছেন যে পুলিশটির কারণে, তার নাম সিরাজুল, একজন মুসলিম ভাই, সিরাজুলের জন্যে মমতা ব্যানার্জি সেদিন বড় আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, আদারওয়াইজ উনি মারা যেতেন হয়তো। ঠিক আছে, সিরাজুলের তারপরে একটা কলকাতা পুলিশ একটা তদন্ত করে, নিজের তদন্ত করে, এবং সিরাজুলকে সেই তদন্তে ডাকা হয়। সিরাজুল তদন্তকে ডেকে বলা হয় যে তোমাকে যে অর্ডার দেওয়া হয়েছিল, তুমি পুলিশের অর্ডার তুমি ভঙ্গ করেছো, মাননি। শুধু তাই নয়, তুমি মমতা ব্যানার্জির হয়ে অর্ডার পালন করেছো, তোমাকে ওই জন্য সাসপেন্ড করা হলো। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর বলেছিল, সিরাজুল তোকে আমি দেখব, তোমাকে আমি চাকরিতে ফিরিয়ে নেবো। বেচারা সিরাজুল এখনও পর্যন্ত চাকরি পায়নি। ঠিক, বাট বিকজ অফ সিরাজুল মমতা আজকে বেঁচে আছেন, সেদিন বেঁচে ছিল। সিরাজুলকে উনি ভুলে গেলেন ক্ষমতা পাওয়ার পরে। এবার আসুন আরও কীভাবে গাদ্দারি করছে দেখুন। আলটিমেটলি 21শে জুলাই কী হচ্ছিল? ওটা একটা মৎসব ছিল, ওটা ছিল ফ্যাশন প্যারেড। কিছু মহিলা, সুন্দরী পুরুষ মহিলা, তারা স্নো পাউডার মেখে, সেন্ট ফেন্ট মেখে, ভালো জামা কাপড় পরে ওখানে পাগলু ডান্স হতো। আর কিছু ফিল্ম স্টার, তাদের সবাইকে রেসপেক্ট করি বলছে তাদের পেশায়, তারা ওখানে গিয়ে গান বাজনা করতেন। একটা হয়ে গেছিলো ফ্যাশন প্যারেডের জায়গা। ওটা ছিল একটা ফ্যাশন শো, তার বাইরে কিছু ছিল না। যার জন্যে সেদিন মদন মিত্র বা ববি হাকিম বলছিলেন, আমরা কিন্তু এবারে শহীদদের জন্য তর্পণ করব, এটা কোনো উৎসব হবে না। মমতা ব্যানার্জির দল কী করতো? এরা শহীদ দিবস করতে গিয়ে এরা টাকা তুলতো, কোটি কোটি টাকা উঠতো এই শহীদ দিবস পালনের জন্যে। ফোন করে বলেই এত টাকা পাঠিয়ে দেবেন, তা নাহলে ব্যবসা করতে দেবো না। প্রচুর ব্যবসায়ী আমাদের কাছে আছে, তারা অভিযোগ করতেন যে এই তো 10 লাখ টাকা দিয়ে এলাম ফর শহীদ দিবস 21শে জুলাই। তো এইগুলো ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে বন্ধ হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে যে আমি আশা করব যে এবারে যে শহীদ দিবস হবে সেটা শহীদদের প্রতি সম্মান জানিয়েই যারা পালন করছেন তারা করবে। কিন্তু শহীদ দিবসের ব্যাপারে একটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই মমতা ব্যানার্জির যে কালীঘাট তৃণমূলকে কোর্ট কিন্তু বাঁচিয়ে দিয়েছে ওই তারামণ্ডলে ওদের জায়গাটা করে দিয়ে। কারণ তারামণ্ডলে যেখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানে জায়গাটা যেখানে ওরা করতে হবে ওদের অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, সেখানে কম মানুষ আনলেও হয়ে যাবে। আমরা তো ওদের বলেছিলাম যে আপনারা গিয়ে ব্রিগেডে করুন। আমরা চাইছিলাম যে 30-40 লাখ লোক আসুক ব্রিগেডে, মমতা ব্যানার্জির শহীদে আমরা দ্রোণ দেবো, আমরা সব পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দেবো। কিন্তু ওরা ভয় পেয়ে গেল, ওরা বললো না আমরা এত লোক আনতে পারবো না, তাই আমাদের অন্য কোনো জায়গা দিন। তো আমাদের আলটিমেটলি হাইকোর্ট তারামণ্ডলের ওখানে যে জায়গাটি আছে, ওখানে সবাই ফুচকা বেচে, প্রচুর ছেলেমেয়েরা ওখানে বসে আড্ডা মারে, ওখানে বাদাম বেচে, ওখানে খাবার বেচে, ফাস্টফুড বেচে, এমনিতেই এখানে ভিড়ভাড়টা হয়ে থাকে। তো মমতা ব্যানার্জি যদি মেরে কেটে 200-250 লোক আনতে পারেন, তাতেও একটি সম্মান বেঁচে যাবে, যেটা শহীদ দিবসটা ভিড় হয়েছে। কুণাল ঘোষ আজকে যদিও বলেছেন যে আমাদের অবশ্য একটা হাইকোর্টের অর্ডার আছে, সেটা মানতে হবে, 3000 লোকের বেশি আমরা আনতে পারবো না, কিন্তু প্রচুর মানুষ আসছেন জেলা থেকে। যাই হোক, ঝন্টুদার কাছে আসি, আমি আসবো দাদা। আমি দেবুদা, আমি আপনার হাসিটা দেখতে পেয়েছি দাদা, আমি আসছি আপনার হাসির কারণ জানবো, তার আগে একটু ঝন্টুদার কাছে আসি। হ্যাঁ ঝন্টুদা। না, আরেকটু এগোতে হবে। যে চন্দনদা একটা খুব সুন্দর বললেন যে হ্যাঁ 93-তে তো উনি দলটা ভাঙার জন্য উদ্যত হয়ে গেছিলেন। 96-তে বিধানসভা নির্বাচনের রামজি ওনাকে এবং সৌমেন বাবুকে, যার সাথে ওনার লড়াই,
147টা আসন দিয়েছিল, কে কতটা আসন জিততে পারে তার উপরে আধিপত্যের প্রশ্নটা। ওনার নেতৃত্বে 27টা এবং সোমেনবাবুর নেতৃত্বে 56টা সিট জেতা হয়েছিল। এটাও কিন্তু তার দলে, বলে না তিনি জননেত্রী ছিলেন, কংগ্রেসে তার প্রচুর প্রভাব ছিল, কিচ্ছু না, তার কংগ্রেসে কোনো প্রভাব ছিল না, এটা ফল তার। এবং তিনি যখন বুঝলেন যে এভাবে তিনি তো আর কিছু নেই ওখানে দলে, অর্ধেকের বেশ কম সিট জিতেছেন তিনি তার নেতৃত্বে, ফলে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, ফলে দলটা ভেঙে বেরোবে এটা একটা মোটামুটি তৈরি প্ল্যাটফর্ম ছিল, একটা অজুহাত দরকার ছিল। প্রশ্নটা হলো যে ওই সময় 21শে জুলাইয়ের নামে যে গুন্ডামিটা উনি করেছিলেন, গুন্ডামি এই শব্দটা কেন একটা ব্যবহার কথা বলুন আমাকে, ন্যাশনাল পার্টির ছত্রছায়া থাকলে অসুবিধা কি ছিল? না, তার কারণ একটা হচ্ছে রিজিয়নাল দল বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি ওনার এটা প্ল্যানিং থাকে যে আমি একটা রিজিয়নাল দল বানাবো, সেটা তো ওই মাপের জনপ্রিয়তা না। কিছুতেই পেতে পারে না, না। সোমেন মিত্রর সঙ্গে ইগোর লড়াই। না, এটা একটা বড় শুধু ইগোর ইগোর লড়াই। লড়াইয়ে না, একটা না, রাজনৈতিক না, না, দল। না, এটা ইগোর লড়াই দিয়ে হবে না, কারণ এখানে কংগ্রেসের ব্যাংক্রাফটেড একটা ইয়ে কাজ করছিল। কিরকম? দীর্ঘদিন 34 বছর কংগ্রেস, কার্যত কংগ্রেসের হাইকমান্ড কালচারটা শুনতে খারাপ লাগবে আমার প্রিয় দাদার, হাইকমান্ড কালচারটা মানে অগণতান্ত্রিক কাঠামো যেদিন থেকে শুরু হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, সেদিন থেকে কিন্তু কংগ্রেসের কম্প্রোমাইজেশনটা ঢুকে গেছিল। অর্থাৎ রাজ্যের নেতৃত্ব মার খাচ্ছে, খুন হচ্ছে সিপিএমের হাতে, বামফ্রন্টের হাতে, রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাডজাস্ট করছে। এটা কিন্তু একটা বড় কারণ ছিল পালাবদল না হওয়ার। দ্বিতীয় তোমাকে বলছি, এই কারণেও উনি ভালো করে জানতেন যে দীর্ঘদিন প্রধান বিরোধী কংগ্রেসের যে একটা সাংঘাতিক উলঙ্গ অবস্থা, কঙ্কালসার অবস্থা, অবয়ব, সেটা মানুষ, রাজ্যের বাসী কিন্তু বুঝেছে। তাই মমতা নতুন কিচ্ছু করেননি, শুধু রেজিমেন্টেশনটাকে চেঞ্জ করে একটা ট্যাগ লাগিয়ে দিলেন, আমি আজ থেকে বামফ্রন্টের এগেনস্টে 1-to-1 লড়াইটা করবো, চোখে চোখ রেখে। একদম মানুষ কিন্তু ওটা বুঝলেন, কারণ সিপিএম বামফ্রন্টের অত্যাচারে মানুষ এত ক্লিষ্ট ছিল যে নতুন বোতলে পুরনো মদ ঢালা মমতার এই পলিসিটাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় তোমাকে বলছি যে 21শে জুলাই ছিল একটা বড় ধরনের কনস্পিরেসি, মমতার নেতৃত্বে একটা গুন্ডামি, কিছু ভালো মানুষ খুন হয়েছিল। দাদা সিরাজুলের কথা বলছিলেন, সেই সিরাজুল মমতাকে ভালোবেসে মমতাকে বাঁচাতে তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারের বিরুদ্ধে বন্দুক দাগিয়ে ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য আজকে সে ভিক্ষা করছে। আমি নাম দিয়েছিলাম জীবন্ত শহীদ, যারা মরে গেছে, যারা বেঁচে ছিল তার মধ্যে একজন সিরাজুল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আজও। তোমাকে বলছি যে কেন এটা গুন্ডামি ছিল, তৎকালীন বাম সরকারের রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীতে কাছে জমা পড়েছিল এবং হাইকোর্টে জমা পড়েছিল। শুনলে দেবারতী চমকে যাবে যে তৎকালীন কেন সিপিএম ইনাকে কোমরে দড়ি ফেলেনি, কিংবা কংগ্রেস পরবর্তী ওনাকে হার সেকশন ওনার বিরুদ্ধে নেয়নি কেন, ওনাকে কেন এই শহীদদের নিয়ে ব্যবসা করার, রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিল। যে দখল করার, রাইটার্স দখল করার নাম করে সেদিন উগ্র আন্দোলন, 3টে বাস পুড়িয়ে পোড়ানো হয়েছিল, 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল, পুলিশের 13 জন নিহত হয়েছিল, কিন্তু তোমরা জানবে 215 জন পুলিশ আহত হয়েছিল, এবং তার মধ্যে পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশ হাসপাতালে ভর্তি ছিল। শুধু তাই নয়, তাদের অনেকের শরীর থেকে পাইপ গানের গুলি এবং বোমের সকেট পাওয়া গেছিল। আরেকটা কথা, সেই সময় তালতলা থানার সার্জেন্ট ডিকে ঘোষাল এর গুলি লাগে, সার্জেন্টের। এবং শুধু তাই নয়, সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত লাগে। পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর একে গাঙ্গুলিকে এসএসকেএমে ভর্তি করা হয়, মাথা ফেটে গেছিল। প্রশ্নটা হচ্ছে এই সকেট বোমা, এই পাইপ গান গুলি নিয়ে এলো কারা? এবং তৎকালীন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তিনি যখন নরসিংহ রাওজিকে, আমি ভুল হলে ঠিক করে দেবেন, যখন রাজ্যের প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে ইয়ে করছেন, সরাসরি জানতে চেয়েছে আপনার দলের একজন নেত্রী দিনে দুপুরে গুন্ডামি করছে, প্রশাসনিক ভবন দখল করতে যাচ্ছে, আপনারা কোনো ডিসিপ্লিন অ্যাকশন নিলেন না। এটা গিয়ে চন্দনবাবুদেরও একটা ফেল ছিল, উনাকে শহীদ হওয়ার, এই শহীদদের নিয়ে রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিল। পরবর্তীকালে তিনি সকল জননেত্রী হলেন। আমি এখানে বলছি, তৃণমূলের কোনো নেতা ছেড়ে দিন, যিনি আজকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে এখানে বড় বড় কথা বলছে, মোবাইল না ঘেটে বলুক তো একজন শহীদের নাম বলুক তো, উনি একজন শহীদের নাম বলুক। শহীদের তর্পণ মানে কি? শ্রদ্ধা, মানে শ্রাদ্ধ, সেখানে ডিম ভাত খাওয়া হয়, লাফালাফি হয়। এখানে ট্রেনে বাসে যখন তৃণমূলের এই নেতা কর্মীরা আসতেন 21শে জুলাই মঞ্চ ভরাতে, ট্রেনের রিজার্ভেশন কম্পার্টমেন্ট, এসি কম্পার্টমেন্টের মানুষকে লাঞ্ছনা দিয়ে, তাড়িয়ে দিয়ে, নামিয়ে দিয়ে ট্রেন বাস দখল করে কলকাতায় আসতেন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে
এবং ওই কি বলে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের সেলফি তোলার জন্য একটা করেছিল না শহীদের নামে। ঝন্টুদা, 15 বছর আমি একটা বিরতিতে যাওয়ার আগে একটু ছোট করে একটু দেবদা চন্দনদার কাছে আসবো। আমি এক মিনিট, একটু দেবদা কিছু বলছিলেন আর ওই শহীদদের একজনের নাম। তৎকালীন একজন শহীদের নাম বলুন, হোয়াটসঅ্যাপ না চেক করে, গুগল না চেক করে। নামটা বললাম ইনু, আর প্রথমের নামটা বললাম মুরারি চক্রবর্তী, ঠিক আছে? এবার শুনুন, পুরো তৎকালীন সময় মাননীয় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেসের ধুতি পাঞ্জাবি ছাড়া আর কিছু নেই। একদম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো উত্তরাধিকার দখল করে নিয়েছে। প্রশ্ন যখন উত্তরাধিকারের, সেই সময় 1982 সালে সম্ভবত ইন্দিরা কংগ্রেসের সৃষ্টি হয়। মানে এখন যে বর্তমান কংগ্রেসটা চলছে, কংগ্রেস আই, মানে হচ্ছে ইন্দিরা কংগ্রেস, সেই অ্যালান অক্টেভিয়ান হিউমের কংগ্রেস নয়। সে তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী কমিটির চেয়ারম্যান করা হয়। মানে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীকে 98 সালে নির্বাচন মানে প্রচার কমিটির চেয়ারম্যান, মানে উনি প্রচার করবেন। মানে সেই জায়গা থেকে বারে বারে অসম্মানিত করে। সেই সময়টা সিপিএম এর সাথে কংগ্রেসের বেশ কিছু নেতা বেশ আন্ডারস্ট্যান্ডিং করে চলতো এবং খাম আদান প্রদান করা হতো, এটা আমরা অনেকেই জানি। এবং তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা ছিল 93 সালে, একদল গেছিল দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ করতে, এবং একদল ছিল সেই সময় মাননীয় জ্যোতি বসুর সাথে মিটিং করছিল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের কি অবস্থা। সেই জায়গা থেকে যদি বলতে হয়, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এস্টাবলিশ করেছে কংগ্রেসের উত্তরাধিকার যে বহন, কারণ কংগ্রেসের উত্তরাধিকার সেই সময়। আমি দেবদা সব বুঝলাম, আপনারা ঠিক ছিলেন, কংগ্রেস ভুল ছিল, আমি বুঝলাম। গত 15 বছর ধরে কজন শহীদের খোঁজ আপনারা নিয়েছেন? আপনি ছেড়ে দিন, আগের কথা ছেড়ে দিন, আপনারা ঠিক করেছেন, আপনারা ঠিক করেছেন। চন্দনদা ভুল করেছে, আমি ধরে নিলাম। দাদা, কজন শহীদের খোঁজ নিয়েছেন? সবাই, প্রত্যেক শহীদের খোঁজ নিয়েছে, প্রত্যেক শহীদকে এস্টাবলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাকরি যতটুকু সাহায্য প্রতিটা বছর করা হয়েছে, এটা একদম নিশ্চিত। আমি ওই ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু শহীদের যে ব্যাপারটা। বেশ চন্দনদা, বেশ দাদা, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি, আসবো আপনার কাছে আবার। হ্যাঁ, না, আমি একটা কথা অনেকক্ষণ ধরেই ভাবছি যে কিছু ডাইভার্সনস হচ্ছে, কোথাও ডাইভার্সনস হচ্ছে। যেমন আমি একটা প্রথম প্রশ্ন করি, দেবব্রত যেটা বলছেন বলুক, কারণ ওটা ইতিহাস নয়, এটা বাস্তব চরিত্র, ওটা ইতিহাস নয়। কিন্তু যেটা ইতিহাস সেটা হলো ঝন্টুর কয়েকটি কথা। আমি তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 1992 সাল পশ্চিমবাংলার মৃত্যু ঘণ্টা বাজিয়ে ব্রিগেডে সমাবেশ করা হয়েছিল, এবং সেই সমাবেশে যত মানুষ জড়ো হয়েছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে মনে থাকতে পারে। কিন্তু সেটা ছিল শুধু যুব কংগ্রেসের প্রোগ্রাম না, নরসিংহ রাও জি ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং দ্বিতীয় হুগলি সেতু উদ্বোধনও করেন ঠিক তারপর। সো দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি। সেখানে দাঁড়িয়ে আজকে একটা জিনিস বুঝতে হবে, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে কত বছর লেগেছিল? 92 থেকে 2011, জার্নিটা 19 বছরের। মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভাঙতে কত সময় লেগেছিল? জাস্ট এই হিসেবটাকে বুঝে নাও। 1993 সালের এই ঘটনা, উনি হেরে গেলেন সোমেনদার কাছে, এবং তার পরবর্তী সময় ঘটনা ঘটলো, ভেরি ভেরি ইনসিডেন্টাল, এবং একটা কোথায় কোরিলেশন আছে আমি মানুষের ওপর ছেড়ে দিলাম। সেখানে 93 মার্চের থেকে 93 জুলাই এই 13 জন শহীদ, আর সেই 13 জনকে নিয়ে স্প্লিট হলো কংগ্রেস, এবং 5টা বছর লেগেছিল কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশনকে ভাঙতে। মৃত্যুর ঘণ্টা অত জনসমুদ্রের পরে যার 19 বছর লেগেছিল, কংগ্রেসকে ভাঙতে 5টা বছর লেগেছিল। এবং ওই 5টা বছর কার জন্য লেগেছিল, কিভাবে লেগেছিল, এবং হাতটা কাকে ধরতে হয়েছিল? বিজেপি নেতারা প্রকাশ্যে বলেন, সেদিন ওই ক্রাফট যদি অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানিজি না করতেন, তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব থাকতো না।